আচ্ছা, হুমায়ুন আহমেদ এই নামটা বললে আপনার মাথায় সব থেকে আগে কি আসে? যদি আপনি এপার বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের নাগরিক হন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যে নামটা আপনার মাথায় আসবে সেটা হলো হিমু। হিমু এবং হুমায়ুন আহমেদ যেন ওতপ্রোতভাবে জড়িত। হিমুর থেকে যদি আমরা একটু বেরোই, তাহলে বড়জোর আমরা মিশির আলী অব্দি যেতে পারি। কিন্তু এর বাইরে যে একটা হুমায়ুন আহমেদ আছেন, সেটা আমরা এপার বাংলার অনেক নাগরিকই জানি না, বা অনেক পাঠকই জানি না বলা ভালো। আজকে আমি আপনাদের পরিচয় করাবো হুমায়ুন আহমেদের অন্য 6টা উপন্যাসের সঙ্গে, যেটা হিমু বা মিশির আলী সিরিজের নয়, কিন্তু আমার পড়ে বেশ ভালো লেগেছিল, বা আমি চাইবো আপনারা পড়ে দেখুন। এর মধ্যে প্রথম যে বইটার কথা বলবো, সেটার সঙ্গে আমার পরিচয় ঘটেন আমার বাবা। 3rd ইয়ারে পড়ার সময় আমি এক্সামের জন্য বইমেলায় যাই না, এবং বাবা সেবার আমার জন্য বইমেলা থেকে যে বইগুলো এনেছিলেন তার মধ্যে এই বইটা ছিল। যে বইটা গ্র্যাজুয়েশনের পরে যখন আমি পড়ছিলাম, আমি পড়ার সময় হো হো করে হেসেছি, এবং আশেপাশে যারা ছিল তারা বারবার জিজ্ঞাসা করেছে কোন বই পড়েছি। আমার রেকমেন্ডেশনে তারাও সেই বইটা পড়ে। আনফর্চুনেটলি কিছুদিন আগে বইটা কেউ একজন নিয়ে গেছেন, এবং কে নিয়েছেন আমি মনে করতে পারছি না, তাই ভিডিওটা দেখাতেও পারলাম না। বইটা হলো বহুব্রীহি হুমায়ুন আহমেদের লেখা। অসাধারণ এলিমেন্ট কিছু বইটার মধ্যে নেই, তবে আনিস চরিত্রটা আলাদাভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। হুমায়ুন আহমেদের বহু বই থেকে নাটক হয়েছে, কিন্তু এই বইটা নাটক হওয়ার পর সেখান থেকে বই আকারে লেখা হয়েছে। ফরিদ মামা এবং কাদেরের চরিত্রটা মূলত এই বইয়ের মধ্যে বেশ একটা হাস্যরস আনার কাজ করেছে, বা হাস্যরস উদ্রেককারী যে কথোপকথন সেটা এদের মধ্যে দেখা যায়। একই সাথে নিরিবিলি বাড়িটা যিনি মালিক রয়েছে, অর্থাৎ ফরিদের যে জামাইবাবু রয়েছেন, তিনি তার বিভিন্ন কার্যকলাপ, এছাড়াও এই চরিত্রে রয়েছে 2জন মহিলা, একজন ডাক্তার, আনিসের 2টো ছেলে মেয়ে, নিরিবিলি এই বাড়ির মালিক, এবং সমস্ত চরিত্র নিয়ে এই বইটা যেভাবে লেখা হয়েছে, আমি আবারও বলবো অসাধারণ কিছু না, কিন্তু আমার পড়ে বেশ ভালো লেগেছিল। এবং স্পেশালি আমার মনে হয় যে আপনি যদি প্রাণ খুলে হাসতে চান, তাহলে বহুব্রীহি ইজ আ ভেরি গুড অপশন অর চয়েস। আমার বেশ ভালো লেগেছে এই বইটা। এরপরে আমি যে বইটা বলবো সেটা হলো হিস্ট্রি। আমার খুব ভালো লাগে, এবং ঐতিহাসিক উপন্যাস পড়ে আমি যখন বেশ আশা হতো, তখন আমাদেরই চ্যানেলে একজন আমাদের সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জানিয়েছিলেন বাদশাহ নামদার এই উপন্যাসটা সম্পর্কে। হুমায়ুন আহমেদের বাদশাহ নামদার উপন্যাসটা আসলে মুঘল সম্রাট হুমায়ুনকে নিয়ে বা তার আদলেই লেখা, অর্থাৎ অনেকটা হুমায়ুন নাম থেকে নিয়ে অনেকটা সত্যিকারের ঘটনা নন ফিকশনকে নিয়েই লেখা। তাতে হুমায়ুন আহমেদ কোনো জায়গায় অল্প কিছু কল্পনার আশ্রয় নিয়েছে। বাদশাহ নামদার পড়ার সময় আপনি মুঘল সম্রাট সম্পর্কে অনেক কিছু জানবেন, মুঘল দরবার, মুঘল হারেম, এসব সম্পর্কে আপনি অনেক কিছু জানবেন, এবং আকবর সিংহাসনে বসবে এরকম একটা পরিস্থিতি দিয়ে এই উপন্যাসটা, অর্থাৎ নন ফিকশন এই উপন্যাসটা, যেটা উপন্যাসের আকারে লেখা হয়েছে, সেটা শেষ হয়। ঐতিহাসিক উপন্যাস পড়তে যাদের ভালো লাগে তাদের অবশ্যই এই বইটা ভালো লাগবে, এবং পড়ার সময় কখনো মনে হবে না আপনি কোনো নন ফিকশন পড়ছেন, মনে হবে টান কোনো উপন্যাস পড়ছেন। এটা ছিল আমার সেকেন্ড সাজেশন। এরপর যে বইটার কথা বলবো, এই বইটার সাজেশন জুবায়ের সম্ভবত ভাইকে দিয়েছিল, এবং ভাই পড়ে আমাকে বলে। বইটা হলো অনন্ত নক্ষত্রবিথি, একটা সায়েন্স ফিকশন বই, যে বইটা আমাদের লুপে আটকে যাওয়াটাকে খুব সুন্দরভাবে ডিফাইন করে। একটা ব্যক্তি যে নাকি আগের থেকে অনেক কিছু বুঝতে পারে, তার ইনস্টিংক্ট ভীষণ স্ট্রং, বা সিক্স সেন্স ভীষণ স্ট্রং, সেই রকম একজন ব্যক্তিকে বাংলাদেশের মহাকাশ গবেষণা একটা সংস্থা থেকে ডাকা হয়, এবং তাকে বলা হয় আমরা একটা মহাকাশযান আকাশে পাঠাচ্ছি, আপনাকে তাতে যেতে হবে এটা বোঝার জন্য যে সেখানে যদি কোনো সমস্যা আপনি আগের থেকে বুঝে সবাইকে সতর্ক করতে পারবেন। তিনি সেই যানটায় যান, এবং তারপরে যে গিয়ে যা ঘটনা হয়, সেই যানটার মহাকাশে যাওয়া এবং সেখানে গিয়ে কি ঘটনা ঘটলো, তার পরবর্তীকালে ঘটনা কিভাবে এগোবে, এবং এর সঙ্গে আমাদের এই যে লুপে আটকে পড়ার আমরা যে কথাটা বলি, সেটা কতটা ওতপ্রোতভাবে জড়িত, বা কিভাবে সেটাকে জাস্টিফাই করা হচ্ছে, সমস্ত কিছু উপন্যাসে উঠে এসছে। আমার মনে আছে আমার চাকরি পাওয়ার আগের আমার জীবনকে আমি যখনই বর্ণনা করতে যেতাম, অর্থাৎ এই প্রিলিমস মেন্স ইন্টারভিউ, এই ব্যাপারটাকে আমি যখনই জাস্টিফাই করতাম, আমি বারবার বলতাম ভাইকে যে আমি অনন্ত নক্ষত্রবিথির মতো লুপে আটকে পড়েছি, আর ভাই আমাকে ততবার বলতো তুই একদিন এই লুপ ছেড়ে বেরিয়ে যাবি। ফরচুনেটলি আমি এই লুপটা ছেড়ে বেরিয়ে গিয়েছি, কিন্তু আমাদের মধ্যে আশেপাশে অনেক মানুষ আছে যারা এরকমই কোনো লুপে আটকে রয়েছেন, বেরোতে পারছেন না বা বেরোতে পারবেন। তো এই উপন্যাসটা পড়ে আমার খুব ভালো লেগেছিল। আসলে আমার মনে হয় যে কোনো উপন্যাস, কোনো গল্প, কোনো নাটক, কোনো গান, কোনো কবিতা, এগুলো সার্থকতা সেখানেই যখন আপনি অনেক পড়ার অনেক দিন পরেও সেটা আপনার সঙ্গে বয়ে নিয়ে বেড়াবেন। বা একই সাথে আমি যদি বলি যে আপনার পড়া হয়ে গেছে, কিন্তু আপনি সেটা রেলেভেন্স খুঁজে পাচ্ছেন আপনার প্রত্যেক দিনের জীবনে, দৈনন্দিন কার্যকলাপে, তখনই সেটা সার্থক, যেটা পড়ার অনেক দিন পরেও আপনার কাছে থেকে যায়। তো অনন্ত নক্ষত্রবিথি আমার কাছে থেকে গিয়েছে, বা আমি আজও অন্য কাউকে লুপের কথা বোঝানোর সময় এই উপন্যাসটা বলি, ছোট করেই গল্পটা বলি। তো এটা বেশ ভালো লেগেছিল। আর এরপরে আমি যে বইটা বলবো সেটা হলো হুমায়ুন আহমেদের লেখা প্রথম 2টো উপন্যাস বলতে পারি, অর্থাৎ একটা প্রথম লেখা আর একটা প্রথম লেখা না হলেও প্রথম প্রকাশ, নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার আর নন্দিত নরকে হুমায়ুন আহমেদের লেখা এই 2টো বই নিম্ন মধ্যবিত্তদের জীবনের কথা বলে।
খুব অদ্ভুতভাবে এই দুটো বইয়ের সমস্ত চরিত্রের নাম এক, কিন্তু গল্পে কোথাও মিল নেই, অর্থাৎ এরা ইন্টারকানেক্টেড না, স্পিন অফ না, কিছুই না, কিন্তু চরিত্রের নামগুলো আলাদা। নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার এই দুটো উপন্যাসের মধ্যে যদি আমি বলি তাহলে শঙ্খনীল কারাগার অবশ্যই আমার বেশি ভালো লেগেছে। তবে সামাজিক উপন্যাস পড়তে যারা ভালোবাসেন তারা নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার অবশ্যই দুটো উপন্যাসই পড়ে দেখতে। আমি যে অল্প পরিমাণ হুমায়ুন আহমেদের লেখা পড়েছি তাতে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ নারী চরিত্রকে আলাদাভাবে তৈরি করে বা নারীদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ চরিত্র বা স্থান দেন উপন্যাসে। এই দুটো উপন্যাসই তার বাইরে নয়, একটা উপন্যাসে নারী চরিত্রকে ঘিরেই বা একটা নারীর অসহায়ত্বকে ঘিরে রয়েছে এবং আরেকটা উপন্যাস রয়েছে একটা নারীর দৃঢ়তাকে ঘিরে। এই দুটো উপন্যাসে উত্তম পুরুষে লেখা, দুটো উপন্যাসে রাবেয়া বলে দুটো চরিত্র আছে এবং দুটো চরিত্রের মধ্যে কত পার্থক্য যদি আপনি দেখতে পারেন। হুমায়ুন আহমেদ নন্দিত নরকে রাবেয়াকে যতটা লাঞ্ছিত নিপীড়িত করেছে বা যতটা অসহায় করে তুলেছে, নন্দিত নরকে রাবেয়া ততটাই শক্তিশালী। ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী বা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা যেটা বুঝি বা যেটাকে হয়তো ফলস ওমেন এম্পাওয়ারমেন্টের প্রকৃত যে উদাহরণগুলো আমরা খুঁজতে চাই, এখানকার রাবেয়া সেরকমই একটা। তো এই দুটো উপন্যাস আলাদাভাবে আমার মনে দাগ কেটেছিল এবং এই যে নিম্ন মধ্যবিত্তদের টানা পড়ে এত যে সমস্যায় জর্জরিত আমরা জীবন কাটাই, সেই সমস্ত কিছু উঠে এসেছিল। বেশ আগে পড়া দুটো উপন্যাস, তবে সামাজিক পড়তে যাদের ভালোবাসেন তারা অবশ্যই দুটো পড়ুন। এটা আমার খুব প্রিয় একটা উপন্যাস, এটাও ভালো লাগার উপন্যাস। এটা আপনি দেখতেও পারেন লেখকের সর্বাধিক বিক্রিত উপন্যাস। হ্যাঁ, হুমায়ুন আহমেদের যেগুলো আমি পড়েছি তার মধ্যে এই দুটো আমার সব থেকে ভালো না লাগলেও আমার মনে হয়েছে যারা হুমায়ুন আহমেদের লেখা পড়তে চান বা যারা বাংলা সাহিত্যকে পড়ছেন এই দুটো বই অবশ্যই পড়ে দেখবেন। এরপর আমার আজকের সাজেশনের শেষ বই অর্থাৎ ষষ্ঠ বই, যেটা দিয়ে আমার এই ভিডিও শেষ করবো এবং যে বইটা নিয়ে আমি কদিন আগে একটা সেপারেট ভিডিও বানিয়েছি, জ্যোৎস্না এবং জননীর গল্প, হুমায়ুন আহমেদের লেখা। এই বইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে লেখা এবং এটা অনেকটা ফিকশনাল নন ফিকশন বা নন ফিকশনাল ফিকশন বলতে পারি। অর্থাৎ এর অনেক চরিত্র, অনেক ঘটনা, পেপার কাটিং, জার্নাল সমস্ত কিছু রয়েছে যেগুলো সত্যিকারের ঘটনা এবং তারই সঙ্গে সামঞ্জস্য রেখে লেখার জন্য লেখক কিছু কল্পনার আশ্রয় নিয়েছেন। এই বইটা নিয়ে আমি আলাদা করে কী বা বলবো, একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম এই বইটাকে নিয়ে বলার। আমি খুব গুছিয়ে ভিডিওটা বানাতে পারিনি, কিন্তু ভিডিওটা আমার খুব মনের কাছের একটা ভিডিও ছিল। তার কারণ হচ্ছে এই বইটা যেভাবে আমাকে ভাবিয়েছিল, অর্ধেকের পর থেকে বইটা যেভাবে আমাকে নাড়া দিয়েছিল বা যেভাবে আমি ভেবে অবাক হয়েছিলাম, স্বাধীনতা সংগ্রামের মতো এত ভারী সিরিয়াস একটা বিষয়কে লেখক কি করে এতটা হালকা ছলে লিখেছেন, যেন পড়তে গিয়ে মনেই হচ্ছিল না কোনো স্বাধীনতা সংগ্রামের বই পড়ছি। আবার এটা যখনই আমি ভুলতে বসছিলাম তখনই আমাকে লেখক এমন কিছু দেখিয়ে দিচ্ছিলেন, এমন কোনো ঘটনা ঘটছিল আমার চোখের সামনে যে আমি মনে করতে বাধ্য হচ্ছিলাম যে হ্যাঁ, আমি স্বাধীনতা সংগ্রামের বই পড়ছি। এই বইটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, আপনারা সেটাও দেখে নিতে পারেন। এপার বাংলায় যারা বইগুলো কিনবেন, অর্থাৎ এটা নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, বাদশাহ নামদার, এগুলো পেয়ে যাবেন পত্রভারতী বা বৈশাখর উদ্যোগে, মানে বৈশাখের উদ্যোগে পত্রভারতী থেকে বইগুলো প্রকাশিত হয়, সেখানে পেয়ে যাবেন। আর বাকি দুটো বই বহুব্রীহি এবং অনন্ত নক্ষত্রবৃদ্ধি, এই দুটো আপনি এপারের এডিশনে তো পাবেন না, ওপারের এডিশনে পেয়ে যাবেন, বইমেলা থেকে সংগ্রহ করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি হুমায়ুন আহমেদের 6টা উপন্যাস নিয়ে কথা বললাম, যে 6টা উপন্যাস আমি পড়েছিলাম এবং আমার ভালো লেগেছিল এবং যেগুলো অবশ্যই হিমু এবং মিশির আলীর বাইরে রয়েছে। এছাড়া হুমায়ুন আহমেদ খুব সুন্দর ছোট গল্প লেখেন, যারা হুমায়ুন আহমেদ পড়তে চাচ্ছেন তারা অবশ্যই হুমায়ুন আহমেদের ছোট গল্পগুলো অবশ্যই একবার পড়ে দেখবেন, ভালো লাগবে। যারা হিমু পড়েননি তারা করছেন কি, হিমু পড়ুন। মিশির আলী আমি নিজেই খুব কম পড়েছি, তবে মিশির আলীর কিছু গল্প বা উপন্যাস আমার খুব ভালো লেগেছিল। মিশির আলী থ্রিলার হিসেবে যারা পড়তে চান তারা পড়তে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার পড়া হুমায়ুন আহমেদের বেস্ট নভেলগুলো আমাকে জানাতে ভুলবেন না, যাতে আমি সেগুলো পড়তে পারি। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়ুন।